আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। অর্ধেক জনবল দিয়ে সরকারি অফিস দু একদিনে অনেকের কাছেই অস্পষ্ট 18 দফার নির্দেশনা। ভাড়া বাড়লেও সিট খালি নেই অনেক বাসেই, নৌযানেও কম যাত্রীতে ভাড়া বাড়ানোর সুপারিশ। একদিনে সর্বোচ্চ 5,358 জনের করোনা শনাক্তের রেকর্ড, 7 মাসে সর্বোচ্চ 52 মৃত্যু। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। আগামী সপ্তাহ থেকে নিশ্চিত করা হবে অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস। ডিউটি রোস্টার অনুযায়ী 3 দিন অফিসে এবং 2 দিন বাসায় থেকে কাজ করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের জন্য সংক্রমণ রোধে 18টি নির্দেশনা জারি করে সরকার। সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস স্বাক্ষরিত 2 সপ্তাহের জন্য এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা জারির 2 দিন পরে আবারও সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় অর্ধেক জনবল নিয়ে অফিস চালানো শুরুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আগামী 2-1 দিনের মধ্যে অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস পরিচালনা নিশ্চিত হবে। অধিকাংশ মন্ত্রণালয় ইতিমধ্যে সেটি বাস্তবায়ন করেছে। তো আমি আশা করি যে যদি কেউ বিভিন্ন কারণে করতে হয়তো পারে নাই, কারণ আমাদের তো কমিটমেন্ট করা আছে যে এতদিনের মধ্যে সার্ভিসটা দিতে হবে, এরকম কিছু জরুরি বিষয় আছে, সেখানে হয়তো 70% বা 80% তারা বাস্তবায়ন করতে পেরেছে। তো আগামী 2-1 দিনের মধ্যে তারাও হয়তো সেভাবে লোকগুলোকে একটা ডিউটি রোস্টার তৈরি করে সেভাবে ভাগ করে দেওয়ার একটা বিষয় রয়েছে। তো আমার মনে হয় খুব দ্রুত সেটা আমরা করতে চাচ্ছি। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে নির্দেশনা বাস্তবায়ন করেছে। বিভিন্ন মন্ত্রণালয় শতভাগ বাস্তবায়ন করতে না পারলেও প্রায় 70 ভাগ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, যারা অত্যন্ত জরুরি কাজে সম্পৃক্ত নন সেখানে জনবলের অর্ধেক থাকবেন। আমাদের কোনো সমস্যা হয় না বাসা থেকে কাজ করাটা, তবে যেখানে যখন যাদের খুব জরুরি ভিত্তিতে থাকার দরকার আমরা যে ডিউটি রোস্টার করব, হয়তো এমন হতে পারে যে প্রথম একটি সপ্তাহে 3 দিন হয়তো কাউকে অফিসে থাকতে হবে, 2 দিন সে বাসা থেকে কাজ করবে। অর্ধেক জনবল দিয়ে অফিস করার ক্ষেত্রে কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানান প্রতিমন্ত্রী। ডিজিটাল প্ল্যাটফর্মে অভ্যস্ত হওয়ায় বাসা থেকে অফিস করতেও অসুবিধা হবে না বলে জানান তিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে 50 ভাগ জনবল দিয়ে কাজ করার সরকারি নির্দেশনার প্রভাব নেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনা না আসায় আগের মতো জনবল দিয়েই কাজ করছেন তারা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনার প্রভাব বেড়ে যাওয়ায় গত 29 মার্চ জরুরি সেবা ছাড়া সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে 50 ভাগ জনবল দিয়ে কাজ করানোর নির্দেশনা দেয় সরকার। তবে বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় এখনও আগের মতো জনবল দিয়ে কাজ করছে ব্যাংকগুলো। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলছেন তারা। তবে অর্ধেক জনবলে কাজ করার কোনো নির্দেশনা দেয়া হয়নি তাদের। বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা আসে তাহলে আমরা ওইভাবেই জনবল কমিয়ে এবং তাদের নির্দেশনা অনুযায়ী সময় কমিয়ে আমরা ওইভাবে সেবা কার্যক্রম অব্যাহত রাখবো। যদিও এখনো পুরো কার্যক্রমই চলছে। মেইনলি কাস্টমার সার্ভিসের লোক কমাই ফেলবো যাতে ওই কজনই দ্রুত সার্ভিস দিতে পারেন। আমরা গতবার করোনাতে আমার ব্রাঞ্চ কখনোই বন্ধ ছিল না, কন্টিনিউশন ছিল সার্ভিস। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারি নির্দেশনা কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে চিন্তা করছেন তারা। বাংলাদেশ ব্যাংকের তরফ থেকেও চিন্তা ভাবনা করে গভর্নমেন্টের নির্দেশনা কোভিড আবার মাত্রাতিরিক্ত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হয়তো ব্যাংকগুলোকে আমরা আবার বলবো যে তোমরা রোটেশনের ভিত্তিতে তোমরা দায়িত্ব পালন করো। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত আগামী 2 সপ্তাহের জন্য সরকারের 18 দফা নির্দেশনা কার্যকর থাকবে। গেল বছর করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে অর্ধেক জনবল দিয়ে কাজ করানোর নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকারের 18 দফা নির্দেশনা অনেকের কাছেই অস্পষ্ট। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানের জনসমাগম সীমিত করার কথা বলা হলেও নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। ফলে নির্দেশনা বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে পরিস্থিতি মোকাবেলায় কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। বুধবার শনাক্ত হয় সর্বোচ্চ 5,358 জন। গত মাসে গড় শনাক্তের হার ছিল 3-এর নিচে, এখন তা 20-এর কাছাকাছি। সংক্রমণ ঊর্ধ্বগতিতে 18 দফা নির্দেশনা জারি করেছে সরকার, কিন্তু এতে কর্মপদ্ধতি নেই বলে মত বিশেষজ্ঞদের। ফলে সংক্রমণ কমবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তো বাংলাদেশে এটা এই ভয়াবহতা প্রতিরোধে 18 দফা অপ্রতুল অথবা অনেক দেরি হয়েছে। এটা যদি 2 মাস আগে এই নির্দেশনা দেওয়া যেত, যখন শুরু হয়েছিল মাত্র, তাহলে এটা হয়তো কার্যকর হতো। এই মুহূর্তে এই বিস্তার এবং এর ভয়াবহ কনসিকুয়েন্স প্রতিরোধ করতে পারবে বলে আমার মনে হয় না। নির্দেশনা দেয়া হয়েছে পর্যটন ও বিনোদন কেন্দ্রে জনসমাগম সীমিত করতে হবে। বিয়ে, জন্মদিন সহ সব সামাজিক অনুষ্ঠানে জনসমাগমে নিরুৎসাহিত করতে হবে। জনসভার জন্য সীমিত মানে কি, বিবাহের অনুষ্ঠানের জন্য সীমিত মানে কি, জন্মদিনের অনুষ্ঠানের জন্য সীমিত মানে কি, এটাতে স্পষ্ট করতে হবে তাদেরকে। এবং সেই সীমিত সংখ্যক বলতে আপনি যদি বাসার ছাদে 200 লোককে জড়ো করেন, সেটা ডিটেক্ট করার পদ্ধতি কি, মানে কীভাবে চিহ্নিত করবেন এবং কি সাজার ব্যবস্থা করবেন, কাকে সাজার আওতায় আনবেন, এই ব্যাপারগুলো যদি স্পষ্ট না করা হয় তাহলে সীমিত কোনো অর্থ বহন করে না। কনসার্ন মিনিস্ট্রি বা সংস্থা বসে তারা কর্মপদ্ধতি ঠিক করবে। এই জিনিসটা রিয়েলি আমি বলবো এই ধরনের নির্দেশনা একটু দুর্বলতা ওইখানেই। এখানে মৃত্যু হার কমানোর জন্য কোনো রকম নির্দেশনা নাই। ঢিলেঢালা নির্দেশনা না দিয়ে সরকারকে এখনই কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আগামী 2 সপ্তাহের জন্য সারা দেশে সকল ধরনের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সরকারি, বেসরকারি, ব্যক্তিগত সমস্ত সমাবেশ স্থগিত রাখা হোক। সমস্ত বিনোদন কেন্দ্র এবং মেলা স্থগিত রাখা হোক। যদি আমরা এখন এটি করতে ব্যর্থ হই, তাহলে এর দায় মৃত্যু ভোগান্তি দিয়ে আমাদের শোধ করতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি হাসপাতালে বেড বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাড়া বাড়লেও আসন সংখ্যার অর্ধেক যাত্রী নেয়ার নির্দেশনা মানছে না অনেক বাস। আবার 60% ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলেও অনেক বাসে আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া। নির্দেশনা বাস্তবায়নে মাঠে দেখা যায়নি বিআরটি এর কোনো কর্মকর্তাকেও। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হয় বাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেয় বিআরটিএ। বাড়ানো হয় 60% ভাড়া, যা কার্যকর হয় বুধবার। রাজধানীতে চলাচলকারী বেশিরভাগ বাসেই মানা হচ্ছে না এসব নিয়ম। কোনো বাসে সব আসনেই নেওয়া হচ্ছে যাত্রী, আর দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ তো আছেই। তবে বেশি যাত্রী ওঠার দায় যাত্রীদের উপরই চাপাচ্ছেন পরিবহন শ্রমিকরা। করোনার মাঝে এমনি সবাই বিপদগ্রস্ত আছে, এর মাঝে আবার ভাড়া বাড়াইছে, আমাদের জন্য যাতায়াতে একটু ব্যয়বহুল হয়ে যায় আর কি। সকালে আইসি 100 টাকা দিয়ে, হঠাৎ আবার যাবো 100 টাকা দিয়ে, আগে নিত 50। যত যাচ্ছে আমার করানোর কথাই তারা পাত্তা দিচ্ছে না। ইভেন মানে তাদের মধ্যে করতেছে, আবার গেট খুলে এখান থেকে লোক তুলতেছে। ধাক্কাতে চলছে, জিজ্ঞাসা করেন ধাক্কাতে উঠছে গাড়ি করে। বরাবরের মতো গদবাধা কথাই বলছে পরিবহন মালিক সমিতি। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন পরিবহন নেতারা। অথচ এর আগেরবার কোনো অনিয়মের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়নি। যেসব জায়গায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, সেসব জায়গায় স্বাস্থ্যবিধি মানার জন্য আমাদের লোকজন কাজ করতেছে, তাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য কাজ করতেছে। যাত্রীদের কোনো পক্ষের মতামত না নিয়ে ভাড়া বাড়ানোর পর মাঠে কোনো তৎপরতা দেখা যায়নি বিআরটিএর। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাড়া বাড়িয়ে বাসে নেওয়া হচ্ছে আসনের অর্ধেক যাত্রী, কিন্তু অফিসে জনবল কমানো হয়নি। ফলে ভীষণ দুর্ভোগে পড়েছে অফিসগামী মানুষ। বাস স্টপে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেককে। কেউ বাধ্য হয়েছে ভিড় ঠেলেই উঠতে। গাবতলী বাস টার্মিনাল রাজধানীতে ঢোকার ও বের হওয়ার ব্যস্ততম পথ। সাভার, হেমায়েতপুর, গাবতলী হয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক লাখ যাত্রী। ভাড়া বাড়িয়ে বাসে অর্ধেক যাত্রী তোলায় বিপাকে পড়েন অনেকে। দীর্ঘ সময় পথে দাঁড়িয়ে থেকেছেন অনেক যাত্রী। কেউ হুমড়ি খেয়ে পড়েন বাসে ওঠার জন্য। 1 ঘন্টা ধরে দাঁড়ায় আইসি হরিরামপুর মানিকগঞ্জ থেকে, আবার ফিরে মানিকগঞ্জে যাইতে হবে, ঢাকার ভিতর যাইতে পারতেছে না। 1 সিটে একজন করে লোক নেয়, লাগছে না। পুলিশ লাইনে যাব, গাড়ি পাচ্ছি না,
গাড়ি পাচ্ছি না, তারা ডাবল সিটে একজন করে নিচ্ছে, এই জন্য গাড়ি পাচ্ছি না। 1 ঘন্টা দাঁড়ায় থাকার পরে তারপরে গাড়ি যাচ্ছে, পুলিশও ওখানে দাঁড়ায় আছে, কোনো গাড়ির গেটই খোলে না। তারপরে এক পুলিশ ভাই হাতে ওটায় বললো যে আপনারা কিছু যাত্রী নিয়ে যান। তারপরে নিরুপায় হয়ে গাড়িটা দাঁড়ানোর পরেই আমরা উঠছি আর কি। 1-1.5 ঘন্টা পরে অনেক কষ্ট করে একটা গাড়িতে উঠছি, বুঝছেন। এখন মহাকালী যাম, আল্লাহ জানে কতক্ষণ দাঁড়ায় থাকতে হয়। রাজধানীর সব রুটেরই একই চিত্র। পরিবহন শ্রমিকরা বলছেন সরকারি নির্দেশনা মানতে বাধ্য তারা। টাকাতে ক্যাপাসিটি 50 জন, এখানে 25 জন করে নিয়ে যায়, তাহলে তো মানুষের ভিড় হবেই। মালিকপক্ষ বলছে অফিস আদালতে কর্মী সংখ্যা না কমালে যাত্রীদের ভোগান্তি কমবে না। 100% লোক অফিস করে আর গাড়িতে 50% যাত্রী হয়। গার্মেন্টসে অন্যান্য কলকারখানা যদি শতভাগ যদি চলে, অফিস আদালত শতভাগ চলে, সেই ক্ষেত্রে কি করে বাসে 50% যাত্রী নিয়ে এটা সংকুলন হবে? এটা কি করে সম্ভব হবে? তিনি আরও বলেন রাজধানী ও আশেপাশে জেলা থেকে দিনে 5,500 বাস মিনিবাস চলাচল করে, এর চেয়ে বেশি বাস বাড়ানো সম্ভব না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের শর্তে 60% ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে বিআইডব্লিউটিএ। নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানায় সংস্থাটি। বিকেলে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে ভাড়া নির্ধারণ করে সংস্থাটি। সেই সাথে লঞ্চে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে লঞ্চ মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ এর পরিচালক রফিকুল ইসলাম। এর আগে সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যাত্রী কম পরিবহন করায় ভাড়া অবশ্যই বাড়াতে হবে। ভাড়া বাড়ানোর পাশাপাশি পরিবহন সংখ্যাও বাড়ানো হবে। 50% যাত্রী নিয়ে চলতে গেলে সেখানে তাদের ভাড়ার বৃদ্ধিটি যৌক্তিকভাবেই বৃদ্ধি করার প্রয়োজন। সেখানে নির্দেশনা হয়েছে যে প্রত্যেকটি যাত্রীকে মাস্ক পরিধান করে লঞ্চে আরোহণ করতে হবে এবং লঞ্চে ওঠার সময় লঞ্চ মালিকগণ তাদেরকে স্যানিটাইজ করে দেবেন হাত, এবং স্বাস্থ্যবিধি মেনে যে দূরত্বে রাখলে নিরাপদ হয় সেরকম দূরত্বেই যাত্রী বহন করবে। করোনা সতর্কতায় 11 এপ্রিলের পর আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। সন্ধ্যায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে। এছাড়া আরও 2টি নিয়ম চালু করা হচ্ছে। আন্তনগর ট্রেনের অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে, কাটা যাবে অনলাইন, মোবাইল অ্যাপ এবং কাউন্টার থেকে। কাউন্টারে সকাল 8টা থেকে অগ্রিম টিকিট দেওয়া হবে। ট্রেনে ক্যাটারিং সেবা এবং রাতে বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা হবে। টিকিট দেওয়ার সংশোধনীগুলো কাল থেকে কার্যকর হবে বলে জানিয়েছে রেলওয়ে। ঢাকার বাইরে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। মৌলভীবাজার, মুন্সিগঞ্জ সহ 31 জেলায় করোনার উচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে 4 জেলায় সংক্রমণের হার 25% বেশি। ঢাকা সহ এসব জেলায় মানুষের চলাচল বেশি হওয়ার কারণেই সংক্রমণ বেড়েছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চায়ের দেশ মৌলভীবাজার, এবার করোনা হানা দিয়েছে সেখানেও। 64 জেলার মধ্যে সর্বোচ্চ সংক্রমণ এই জেলায়। টানা 2 সপ্তাহ সংক্রমণের হার প্রায় 30%, অথচ 3 সপ্তাহ আগে এই হার ছিল 5। এছাড়া মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে 28 এবং ঢাকায় করোনা রোগী শনাক্তের হার 26%। সিলেট, নরসিংদী, খুলনা, নারায়ণগঞ্জেও শনাক্তের হার 20%-এর বেশি। মঙ্গলবার উচ্চ সংক্রমিত জেলার সংখ্যা ছিল 6। বুধবারে একদিনের ব্যবধানে তা বেড়ে হয়েছে 31। যেগুলো জায়গায় চলাচল বেশি হয়েছে সেই সব জায়গাতেই বলবো যে সংক্রমণ বেশি বেড়েছে। ঢাকার সাথে যোগাযোগ বেশি, সিলেটের পর্যটন কেন্দ্র এবং সিলেট থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেগুলোর মধ্যে ছিল সেই জায়গাগুলিতেই সংক্রমণ আসলে বেশি বৃদ্ধি পেয়েছে। যথাযথভাবে কোয়ারেন্টাইন মানা হয় নাই যারা আন্তর্জাতিক যাত্রী এসেছেন। গাজীপুর, রাজশাহী সহ বাকি 25 জেলায় শনাক্তের হার 10 থেকে 20%-এর মধ্যে। 3 সপ্তাহ আগেই এই হার ছিল 6 থেকে 7-এর মধ্যে। সংক্রমণ প্রতিরোধে এসব জেলাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যার যার জেলার প্রয়োজন অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। যেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা সেখানে জেলা প্রশাসকের নেতৃত্বে নির্দেশে সেটি হবে। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি শক্ত অবস্থান গ্রহণ করতে হবে সেটি তারা করবেন। স্বাস্থ্য বিভাগ থেকে মানুষকে অনুপ্রাণিত করা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো দেওয়া, হাসপাতালের ব্যবস্থাপনা করা, রোগীদের ব্যবস্থাপনা করা, সেই কাজগুলো কিন্তু লাগাতার চলছে। করোনা পরীক্ষায় শনাক্তের হার টানা 2 সপ্তাহ 10 থেকে 20% হলে উচ্চ সংক্রমণ, 5 থেকে 10% হলে মধ্যম সংক্রমণ
আর 0 থেকে 5 ভাগ হলে নিম্ন সংক্রমণ ধরা হয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় গত 7 মাসের মধ্যে সবচেয়ে বেশি 52 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়, আর টানা 3 দিন ধরে নতুন রোগী 5,000-এর বেশি। বুধবার আক্রান্ত 5,358 জন, যা একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে এসব তথ্য। দেশে করোনা সংক্রমণ চূড়ায় ওঠে গত বছরের জুন জুলাইয়ে। এরপর ক্রমান্বয়ে কমে এলেও মার্চ জুড়েই ঊর্ধ্বমুখী সংক্রমণের হার। গত 3 দিন ধরেই করোনা সংক্রমণের সংখ্যা 5,000-এরও বেশি। বুধবার দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড 5,358 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 19.90। দেশে করোনা রোগীর সংখ্যা এখন 6,11,295 জন। এই মুহূর্তে সংক্রমণ যে হারে বাড়ছে, এভাবে বাড়তে থাকলে তীব্র সংক্রমিত রোগীর সংখ্যাও বাড়বে, যারা কিনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন। হাসপাতাল ব্যবস্থাপনা পুরোপুরি বিপর্যয়ের মুখে পড়ে যাবে এবং অনেক রোগী চিকিৎসা না পেয়েই হয়তোবা মারা যেতে পারে। সংক্রমণ বাড়ায় বাড়ছে প্রাণহানিও। বুধবার 52 জনের মৃত্যু গত 7 মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছর 26 আগস্ট 54 জনের মৃত্যু হয়েছিল, আর একদিনে সর্বোচ্চ মৃত্যু গত বছরের 30 জুন 64 জন। যে কোনোভাবেই হোক ট্রান্সমিশনটাকে স্লো করতে হবে। ট্রান্সমিশনটাকে স্লো করার এখন একমাত্র উপায় হচ্ছে পার্শিয়াল অথবা টোটাল লকডাউন। শুধুমাত্র স্বাস্থ্যবিধি মেনে এখন আর মনে হয় ট্রান্সমিশনটাকে স্লো করা যাবে না। বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যুর হারের দিক থেকে ঢাকা শীর্ষে। বুধবার মৃত্যু হওয়া 52 জনের 34 জনই ঢাকা বিভাগের। এরপর চট্টগ্রামে 9, রাজশাহীতে 3, খুলনায় 3, সিলেটে 2 এবং 1 জনের মৃত্যু হয়েছে রংপুর বিভাগে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে তৈরি হয়েছে শয্যা সংকট। নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে ভিড় বেড়েছে সক্ষমতার চেয়ে বেশি। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করেও কেউ দিতে পারছেন না নমুনা। এ অবস্থায় পরীক্ষার বুথ বাড়ানোর দাবি তাদের। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজধানীর ডেমরার মোহাম্মদ রুবেল 5 দিন ধরে করোনা পরীক্ষা করার জন্য স্ত্রীসহ ঘুরছেন হাসপাতাল থেকে হাসপাতালে। উপসর্গ থাকলেও এখনো করাতে পারেননি পরীক্ষা। এখন পর্যন্ত আমি 2-3টা হসপিটাল ঘোরা হয়ে গেছে। কুর্মিটোলা গেছি একবার, এখানে আসছি 3 বার, পিজিতে গেছি একবার। আমি আমার ওয়াইফ 4 দিন পর্যন্ত ব্যবসার লাইন যাইতে পারতেছি না, ব্যবসা প্রতিষ্ঠানে বসতেও পারতেছি না। মানে এই করোনা টেস্ট নিয়ে ঘুরতেছি। নমুনা পরীক্ষার বুথে লাইনেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মুগদা, সোহরাওয়ার্দী সহ সরকারি হাসপাতালের বুথগুলোতে দেখা গেছে এমন চিত্র। নমুনা দিতে আসা মানুষের চেয়ে হাসপাতালে পরীক্ষার সক্ষমতা কম থাকায় অনেককেই ফিরতে হচ্ছে ব্যর্থ হয়ে। যেখানে 250 নিচ্ছে, ঠিক আছে, এখানে আপনি লাইন দেখলে বুঝতে পারবেন যে মিনিমাম 500 থেকে 700 লোক এখানেই আছি আমরা। তো 250 নেওয়ার পর বাকি লোক কি করবে? বাসায় চলে যাবে। ফজর নামাজের পরে এসে দাঁড়ায় আছি লাইনে, কিন্তু তারা এসে মাঝে মধ্যে 2-1 জন ঢুকে বলতেছে তারা লাইনে ছিল। পাই না এখানে কোনো সিরিয়াল, কোনো নিয়মকানুন, কোনো সিস্টেম। এইভাবে প্রতিদিন হয়রানি হচ্ছে। এদিকে হাসপাতালগুলোতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। 31 মার্চের তথ্য অনুযায়ী রাজধানীতে করোনা বিশেষায়িত 10 সরকারি হাসপাতালে 2,511টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে মাত্র 265টি, আর 108 আইসিইউ শয্যার মধ্যে খালি 5টি। গত পরশু আমাদের এখানে কোনো সিট ছিল না। গতকাল সন্ধ্যার পরও আমরা কোনো সিট রাখতে পারিনি, রোগীদেরকে ফেরত পাঠাতে হয়েছে। সংক্রমণ যে হারে বাড়ছে সে হারে চিকিৎসা দিয়ে কুলিয়ে ওঠা যাবে না। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমাদের প্রতিরোধের দিকে এগিয়ে যেতে হবে। দোকানপাট, হাট বাজারে এবং হাসপাতালগুলোতেও অনেক ক্ষেত্রে অনেকেই মাস্ক পরছে না। সুতরাং এই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সবাইকে মাস্ক পরতে বাধ্য করতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক পরা সহ পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউকে অশনি সংকেত হিসেবে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মোকাবিলায় সরকারি হাসপাতালে 2,500 শয্যা বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে এক অনলাইন মতবিনিময়ে সরকারি হাসপাতালগুলোকে এবং 1 থেকে 1,500 শয্যা বাড়ানোর আহ্বানও জানান তিনি। বলেন, দেশে শনাক্তের হার 2% নিচে নেমে গেলেও সম্প্রতি তা আবার বেড়েছে। এখন সংকটময় পরিস্থিতি চলছে জানিয়ে মন্ত্রী বলেন, রাজধানীর হাসপাতালগুলোতে এখন রোগী রাখার জায়গা নেই, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো চেষ্টা করছে।
যে বেপরোয়া ভাবে আজকে যা যদি চলি, কালকে তার ফল আমাদের ভোগ করতে হবে। আমাদেরকে সেই ফল আমরা ওই একটা করুণ অবস্থায় আমরা যেতে চাই না। আমরা ইতিমধ্যে এই বেড বাড়াবার চেষ্টায় সরকারিভাবে আমরা প্রায় এখানে সব মিলে প্রায় ২৫০০ বেড বাড়াবার একটা প্রচেষ্টায় আছি। করোনার টিকা কেনার যাবতীয় অর্থ পরিশোধ করা হয়েছে, তাই দ্বিতীয় ডোজ নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। দুপুরে অনলাইনে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে অর্থনীতিতে কোনো ধরনের সমস্যা হবে না। তবে করোনার প্রভাবে আন্তর্জাতিক ক্রেতারা ক্ষতিগ্রস্ত হলে দেশেও প্রভাব পড়বে। তিনি বলেন, কিছু বিষয়কে সামনে রেখে করোনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। নির্দেশনাগুলো প্রতিপালন হলে করোনা সংক্রমণ কমে আসবে বলে আশা করেন অর্থমন্ত্রী। জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বিষয়ে তিনি বলেন, সরকারের সাথে সংস্থাটির পার্থক্য সাময়িক। ক্রয় কমিটির সভায় ভারত থেকে প্রতি টন $416 50,000 টন সেদ্ধ চাল আমদানি নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই ধরনের কোনো মেসেজ আমার কাছে নেই। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তিনি বলতে পারবেন। একটু আগে আমাদের একসাথে মিটিং গেছিলাম, এই ধরনের কোনো উৎকণ্ঠা বা অ্যাপ্রিহেনশন তিনি এক্সপ্রেস করেন নাই এবং আমাদেরকে আমরা অবহিত না। নানাজন নানা কথা বলবে। এখন আমাদের we have already paid the money for the vaccines. আমরা ভ্যাকসিন আমরা না পাওয়ার কোনো কারণে আমরা পাবো। আগামীকাল শুরু হচ্ছে একাদশ সংসদের 12তম অধিবেশন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবারের অধিবেশন বসতে পারে 2 থেকে 3 দিন। সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। পরিস্থিতি বিবেচনায় এ অধিবেশনে যোগ দেওয়ার জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে 72 ঘন্টা আগে সংসদ সদস্যদের করোনা পরীক্ষার আওতায় আনা হচ্ছে। বয়স্ক এবং অসুস্থ এমপিদের অধিবেশনে অংশ না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিফ হুইপ বলেন, প্রতিটি কার্যদিবসে 70 থেকে 80 জন সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করতে SMS করে আমন্ত্রণ জানাবে সংসদ সচিবালয়। আমি আলোচনায় অংশগ্রহণের মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান খান এমপি। তাদের সব ধরনের চিকিৎসা আমরা ব্যবস্থা করেছি। এখন মানে আল্লাহ যদি সেটা হলো যদি কোনো ইমার্জেন্সি বা দুর্যোগ ডিক্লেয়ার করা হয় রাষ্ট্রকে, কিন্তু এখনও তো সেই অবস্থা হয়নি। শুধুমাত্র সংবিধানের যে টাইম আছে এটার কারণেই সংসদ বসতেছে। খুব স্বল্প সংসদ হবে। আমরা মনে করি 3 কর্মদিবসের মধ্যেই আমরা সংসদ শেষ করতে পারবো। এবারও আমরা ওইভাবেই জানাইছি সবাইকে, সংসদ সদস্যদেরকে কোভিড টেস্ট করার জন্য এবং একটা শিডিউল দিয়ে দিয়েছিলাম। এবার খেলার খবর জানাচ্ছি শিরোনামগুলো। অকল্যান্ডে কাল হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। 3 ডিপার্টমেন্টে ভালো করার তাগিদ সৌম্যের। কাল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক যাত্রা শুরু। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। থাকছে জমকালো আয়োজন। কাল শেষ হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। তৃতীয় টি-20তে মাহমুদুল্লাহদের সামনে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। হারের ধারাবাহিকতায় এবারও খালি হাতে দেশে ফেরার সংখ্যা। তার উপর দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকের শেষ টি-20তেও খেলা নিশ্চিত নয়। অকল্যান্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় কাল দুপুর 12টায়। নিউজিল্যান্ড সফরে জয়ের খোঁজ চলছে। যে জয় সিরিজ শেষে দ্বার প্রান্তে এসেও ধরা দিচ্ছে না। এখন পর্যন্ত 3 ওয়ানডে আর 2 টি-20 মিলে 5 ম্যাচের মধ্যে প্রাপ্তি বলতে ক্রাইস্টচার্চ আর নেপিয়ারে লড়াই করা। সবশেষ ম্যাচের সুযোগ হাতছাড়া এখনো পোড়াচ্ছে দলকে, যেখানে ম্যাচ রেফারির অবিশ্বাস্য এক বিভ্রান্তিতে লক্ষ্য ঠিক করতে পারেনি বাংলাদেশ। সিরিজ হারের সাথে ম্যাচ রেফারির ভুলে আক্ষেপ বাড়ছে বাংলাদেশ দলের। তাতে সান্ত্বনা দেওয়ার লোক নেই। ফার্স্ট ম্যাচগুলো যেগুলো হয়েছে ওগুলোতে অত ভালো হয়নি, কিন্তু একটা নিজেকে এমন একটা ম্যাচ খেলে যে ম্যাচটা জিতানোর দিকে নিয়ে যাওয়া। তো কালকে এরকম একটা ছিল, উইকেটটাও ভালো ছিল। তো দিন শেষে ম্যাচটা জিতলে আরও ভালো লাগে। সিরিজ জুড়ে 3 ডিপার্টমেন্ট একসাথে জ্বলে উঠতে ব্যর্থ। কোনোদিন বিশেষ কোনো ডিপার্টমেন্ট শতভাগ সফল হতে পারেনি, যার খেসারত দিচ্ছে পুরো দল।
হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে 3 ডিপার্টমেন্টে মেলবন্ধন চান সৌম্য। যেমন লাস্ট ম্যাচে আমাদের ফিল্ডিং অনেক ভালো ছিল, একটা দুটো ছোটো ছোটো মিস্টেক হচ্ছে, এইগুলোই যদি আমরা মিস্টেকগুলো না করে যদি ওইগুলা ধরতে পারি বা নিজেদের গ্রিপে নিতে পারি, তা আমার কাছে মনে হয় যেমন ফিল্ডিং বলেন বা ব্যাটিং বা বোলিং 3 ফরম্যাট একসাথে, 3টা ডিপার্টমেন্ট একসাথে হয়ে যদি আমরা ভালো করতে পারি, আমরা কালকে ম্যাচ জিততে পারবো। অকল্যান্ডে শেষ ম্যাচেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের দিন বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির শঙ্কা আছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংক্রমণ বাড়ছে, বাড়তি সতর্কতায় কমছে জাতীয় ক্রিকেট লিগের পরিসর। কক্সবাজার এবং বিকেএসপি 2 ভেন্যুতে হবে বাকি রাউন্ডের ম্যাচ। এদিকে ঢাকার বিপক্ষে তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে সিলেট, ড্রয়ের অপেক্ষায় ঢাকা মেট্রো চট্টগ্রামের ম্যাচ। আর খুলনার বিপক্ষে জিততে শেষ দিনই রংপুরের দরকার 101 রান। সময়ের সাথে বাড়ছে করোনায় আক্রান্তের হার। বুধবার নতুন রেকর্ড বাংলাদেশের। সংক্রমণের প্রভাব থেকে আলাদা রাখা যাচ্ছে না জাতীয় ক্রিকেট লিগকেও। বাড়তি সতর্কতা হিসেবে আপাতত 2 ভেন্যু কক্সবাজার ও বিকেএসপিতে পরবর্তী ম্যাচগুলো খেলানোর পরিকল্পনা বোর্ডের। ভিন্ন ধরনের উইকেটের সঙ্গে অভ্যস্ত করে তোলার উদ্দেশ্য থেকে সরে আসতে হচ্ছে। লিগের মাঝপথেই ভেস্তে যাচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলার পরিকল্পনা। কোভিড প্রোটোকলের তোড়জোড় সামলে ক্রিকেটীয় কর্মকাণ্ডে মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ ক্রিকেটার ম্যানেজমেন্টের। যেহেতু আমাদের প্রফেশন আমাদের ক্রিকেট এবং বেশ কিছুদিন আমাদের ক্রিকেট বন্ধ ছিল, এখন এই যে মুহূর্তে এসেছে অবশ্যই আমাদের খেলা উচিত, কারণ এখান থেকে প্লেয়ারদের রুটি খেলাটা বন্ধ হওয়াটা আমি মনে করি না যেটা সমাধান। আমরা এই যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি মেনে আমরা একটু সাবধান থেকে যেভাবে প্রোটোকল মেনটেন করছি এর থেকে একটু বেশি প্রোটোকল মেনটেন করে যদি আমরা চলতে পারি, আমি মনে করি যে আমাদের আর একটু সাবধানতা অবলম্বন করে চললে ভালো হবে। তৃতীয় দিনে কক্সবাজারে লোয়ার অর্ডারের নৈপুণ্যে দুর্দান্ত ঘুরে দাঁড়ানো সিলেটের 122 রানে 6 উইকেট হারানোর পর গালিব সাকিব জুনিয়রের অবিচ্ছিন্ন 61 রানের জুটি। সব মিলিয়ে 273 রানের লিড সিলেটের। শেষ দিন ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ ঢাকার সামনে। সাগরপাড়ে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের রান উৎসবের পর প্রতিরোধ দেখিয়েছে ঢাকা মেট্রো। হাসান মুরাদের 5 উইকেট সত্ত্বেও জাহিদ শুভর 50-তে 267-তে থামে মার্শাল আইয়ুবের দল। নাটকীয় কিছু না ঘটলে শেষ দিনে ড্রয়ের অপেক্ষা। এদিকে রংপুরে অলরাউন্ডার আরিফুলের ব্যাটে ফেভারিট খুলনাকে চমকে দিয়েছে স্বাগতিকেরা। ম্যাচ জিততে শেষ দিন দরকার 101 রান, হাতে 10 উইকেট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক যাত্রা শুরু। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে থাকছে জমকালো আয়োজন। টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বালনের পর সেটা আনা হয় ঢাকায়। কাল সেটা ভেন্যুতে জ্বালাবেন গলফার সিদ্দিকুর ও সাঁতারু শিলা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বড় কোনো ক্রীড়া আসরের আনুষ্ঠানিকতা। বিওএ সভাপতি ও সেনাপ্রধানের হাত ধরে মশাল প্রজ্বলন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের। এরপর সেটা তুলে দেওয়া হয় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেন ও সাবেক ভলিবল খেলোয়াড় জেসমিন খান পপির হাতে। ঢাকার উদ্দেশ্যে যাত্রার বিভিন্ন স্থানে 10 ভাগে মশাল বহন করেন 20 ক্রীড়াবিদ। আমাদের প্রস্তুতি এবং অন্যান্য যে সমস্ত আমরা ব্যবস্থা করেছি, আশা করি যে উদ্দেশ্য নিয়ে, যে টার্গেট নিয়ে আমরা এই বাংলাদেশ গেমস আয়োজন করতে যাচ্ছি সেটা সফল হবে। বিকেলে মশাল পৌঁছায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে। সেখানে বিওএ মহাসচিবের হাতে মশাল হস্তান্তর করা হয়। পরে সেটা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে। আমরা সকল ধরনের প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। আমরা আশা করি যে আমরা শুরুটা ইনশাল্লাহ খুব ভালোভাবে করতে পারবো, পরে বাকিটা পরবর্তী পরিস্থিতির উপরে নির্ভর করবে ইনশাল্লাহ। বিশেষ বাংলাদেশ গেমস নিয়ে উৎসবের আমেজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। মাস্কাট প্যারেড থাকবে, তারপর যে সমস্ত প্লেয়ার্সরা আসছে তাদের মার্চ পাস্ট থাকবে, মশাল প্রজ্বলন হবে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, উদ্বোধন ঘোষণা করবেন। বেলা 3টায় দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে স্টেডিয়াম প্রাঙ্গণ। বন্ধ থাকবে আশেপাশের সকল দোকানপাট। উদ্বোধনের পর স্টেডিয়ামে মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। দেশের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের জন্য প্রস্তুত ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। মশাল প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হলেও 1 এপ্রিল ভার্চুয়ালে গেমসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সবচেয়ে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের করোনা পরিস্থিতি।
তবে আয়োজকরা বলছেন স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বঙ্গবন্ধু কাবাডি কাপে রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে 33-31 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। টানা 4 জয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে লাল সবুজ। শুরু থেকে দাপট দেখায় বাংলাদেশ, প্রথমার্ধে এগিয়ে ছিল 14-9 পয়েন্টে। বিরতির পর লড়াই জমিয়ে দেয় শ্রীলঙ্কা, তাতে ব্যবধানও কমে আসে। শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ম্যাচে গুরুতর আঘাত পান আরদুজ্জামান মুন্সি, সাথে সাথে তাকে নেওয়া হয় হাসপাতালে। পরে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে সুস্থ আছেন তিনি। পোল্যান্ডকে উড়িয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। পরবর্তী সময়ে কেনিয়া, নেপালকে হারিয়ে ফাইনালের পথে মসৃণ করে স্বাগতিকরা। বৃহস্পতিবার প্লে অফের মাধ্যমে নির্ধারিত হবে দ্বিতীয় ফাইনালিস্ট। শিরোপার লড়াই শুক্রবার। আর এই ছিল খেলার খবরে। এবার অন্য প্রসঙ্গ। এবার করোনা শনাক্তে কাজে লাগানো হচ্ছে কুকুর। জার্মান, ডাচ ও বেলজিয়ান শেফার্ডকে এ লক্ষ্যে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এরা আক্রান্ত ব্যক্তিকে শনাক্তের পর কোভিড পরীক্ষার জন্য বাছাই করবেন প্রশিক্ষকরা। গত বছরের জুনে কয়েকজন ফরাসি গবেষক প্রমাণ করেন কুকুর ঘামের মাধ্যমে কোভিড আক্রান্তদের শনাক্ত করতে পারবে। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 15টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে 10,500-এর বেশি মানুষকে। চট্টগ্রামের হাটহাজারী থানায় 6টি এবং পটিয়ায় 1টি মামলা করা হয়। এসব মামলায় আসামি 2,500 মানুষ। এর মধ্যে 5টি মামলার বাদী পুলিশ এবং 2টি মামলা করেছে হাটহাজারী ভূমি অফিস। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে তাণ্ডবের ঘটনায় 8 মামলায় আসামি করা হয়েছে 8,500-এর বেশি মানুষকে। তবে সেখানে হেফাজতে দায়িত্বশীল কোনো নেতাকর্মীর নাম নেই। এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে 21 জনকে আটক করেছে পুলিশ। হেফাজত কর্মীদের হামলার ঘটনায় 27 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত সদর মডেল থানায় 6টি এবং আশুগঞ্জ থানায় 2টি মামলা হয়। এর মধ্যে 5টি মামলার বাদী পুলিশ, অন্য 3টি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা হয়েছে। রাজশাহীতে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 4 নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে রাজশাহী মহানগর হাকিম সাইফুল ইসলাম এ আদেশ দেন। অন্যরা হলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। গত 2 মার্চ বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন তারা। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়ে 9 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম। অনুমোদন পাওয়ার পর মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। আজ প্রতিবেদন দাখিল করলে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। আগামী 26 এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এবার আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা। ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন তিনি। স্থানীয় আওয়ামী লীগ বলছে কাদের মির্জাকে আগেই দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। আর কেন্দ্রীয় নেতারা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ছাড়ার ঘোষণা দেয়া অসৌজন্যমূলক। নোয়াখালীর বসুরহাট পৌর নির্বাচনের আগে আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার পরিবারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন আব্দুল কাদের মির্জা। নৌকা প্রতীকে পৌর মেয়র নির্বাচিত হওয়ার পরও ভোল পাল্টাননি তিনি। কাদের মির্জার বড় পরিচয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই, এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য। বুধবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দলীয় পদ ছাড়ার স্ট্যাটাস দেন তিনি। একটি ভিডিও বার্তাও আপলোড করেন। এ বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে ব্যাখ্যা দেন আব্দুল কাদের মির্জা। এক ফেসে নির্যাতন হইতেছে, হামলা করলো আমার উপর 6 বার, আর
মামলাগুলো হয়েছে আমার অনুসারীদের বিরুদ্ধে, তাদের জামিনগুলো হইতেছে না, তারপরে তাদেরকে জেলখানাতে নির্যাতন করতেছে, তারপরে তাদেরকে হাসপাতালে, এখানে নোয়াখালী হাসপাতাল থেকে নির্যাতন করে বাহির করে দিয়েছে। একজন পুলিশ অফিসার আমার বাড়ি দিয়া আমার 2টা আঙ্গুল ভাঙিয়ে দিয়েছে। আমি এখানে কেন থাকবো? আমি আজীবনের জন্য রিজাইন করছি এবং আমি আওয়ামী লীগে আর ফিরে যেতাম। প্রতিক্রিয়ায় উপজেলা আওয়ামী লীগ বলছে, তাকে দল থেকে বহিষ্কারের উদ্যোগ টের পেয়েই ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তাকে বহিষ্কার করার জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সিদ্ধান্ত করেছে। সে জানতে পারছে, সে মনে করছে যে সে কেন্দ্রীয় কমিটিতে তাকে বহিষ্কার করবো, এই জন্য সে নিজে আধফাকে বলার জন্য সব ব্যাগ করে ছড়িয়ে দিয়েছে। এদিকে কেন্দ্রের নেতারা বলছেন, পদত্যাগ করতে হলে উপজেলা আওয়ামী লীগের কাছে লিখিত আবেদন করতে হবে, ফেসবুকে নয়। যে কেউ পদত্যাগ করলে তিনি যে কমিটির মেম্বার সেই কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বরাবর লিখিত ভাবে পদত্যাগ করবেন, এটাই শিষ্টাচার। নিজে জমা দিতে পারেন কাগজ, অথবা কাউকে দিয়ে পাঠিয়ে দিতে পারেন, এটা শিষ্টাচার। এইটা না পাওয়া, মানে এই ধরনের লিখিত কোনো বিষয় না পাওয়া পর্যন্ত আমার মন্তব্য করা সমীচীন নয়। তবে বিকেল 5টার দিকে ফেসবুক থেকে পদত্যাগের পোস্ট সরিয়ে নেন আব্দুল কাদের মির্জা। মানুষের রাজনীতিতে ভুল আছে, কে শুদ্ধ করছে? শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার নিয়ে বরগুনার বামনায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান সগীর এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল শিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে 11 জন আহত হয়েছেন। বিকেল 4টার দিকে এ সংঘর্ষ হয়। পরে এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সোহেল শিকদার সহ 17 জনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ককটেল, পিস্তল সহ দেশীয় অস্ত্র। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বিকেলে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা সোনাখালী বাজারে প্রচারে গেলে সোহেল শিকদারের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাঙামাটির বাঘাইছড়িতে জেএসএস এমএল লার্মা গ্রুপের কমান্ডার বিশ্বমিত্র চাকমা হত্যার নেপথ্যে অন্তকোন্দল ধারণা পুলিশের। বাবুপাড়ায় নিজ আস্তানায় দেহরক্ষীর গুলিতে নিহত হন তিনি। মঙ্গলবার রাতে বাঘাইছড়ির বাবুপাড়ায় নিজেদের আস্তানায় 8 সহযোগীকে নিয়ে অবস্থান করছিলেন বিশ্বমিত্র চাকমা ওরফে যুদ্ধ। 6 জনকে ঘুমাতে দিয়ে দেহরক্ষী সুজন চাকমাকে নিয়ে জেগেছিলেন বিশ্বমিত্র। কৌশলে ঘুমন্ত 6 জনকে তালাবদ্ধ করে বিশ্বমিত্রকে গুলি করে হত্যা করে সুজন। পালিয়ে যান অস্ত্রশস্ত্র নিয়ে। সুজন চাকমা, তাকে বিশ্বমিত্র চাকমা নামে 35 বছর বয়স একজন গুলি করেছে। গুলি করে সে পালিয়ে যায়। ডেড বডি উদ্ধার করে যথারীতি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। সুরত হাল ইনকোয়েস্ট রিপোর্ট করেছে। সুজন চাকমাকে সন্তু লার্মার নেতৃত্বাধীন জেএসএস এর মূল দলের গুপ্তচর দাবি করেছে এমএন লার্মা গ্রুপ। তবে বিষয়টি অস্বীকার করেছে জেএসএস এর মূল দল। এদিকে অন্তর্কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত করছে তারা। ঘটনাস্থলে প্রাথমিক ইনভেস্টিগেশন শুরু করেছি। আমরা দেখছি এদের নিয়ে নিজেদের ডিউটি করার কারণে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে তারা একজন আরেকজনকে গুলি করে পালায়া গেছে। যে সুজন চাকমা পালায়া গেছে তাকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। গত 2 বছরে বাঘাইছড়িতে গুলিতে নিহত হয়েছে 24 জন, অপহরণের শিকার হয়েছে 30 জনের বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বেশিরভাগ পণ্যের দাম বাড়াচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বৃহস্পতিবার থেকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ছে 10 টাকা এবং চিনির দাম বাড়ছে 5 টাকা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান উপলক্ষে দ্বিতীয় ধাপে পণ্যের বরাদ্দ বাড়ানো হচ্ছে, একই সাথে দামও বাড়ছে। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 10 টাকা বাড়িয়ে এখন বিক্রি হবে 100 টাকায়। চিনির দামও কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হবে 55 টাকায়। ছোলার কেজি 55 টাকা আর পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হবে 20 টাকায়। এছাড়া খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে 80 টাকা কেজি। আবাসিক ভবনে দাহ্য পদার্থ মজুত করায় নাম্বার 1 কর্পোরেশন নামে এক প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। বিকেলে ধানমন্ডিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়েছে। এ সময় সেখানে বিদেশি ব্র্যান্ডের বিপুল প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। নিয়ম মেনে এসব পণ্য আনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
খালি কৌটা পাওয়ায় নকল প্রসাধনী ভরে সেসব বিক্রি করা হচ্ছিল কিনা সে বিষয়েও অনুসন্ধান চালানো হবে। আবাসিক এলাকায় কেমিক্যাল রাখা যাবে না বা ওই ধরনের কোনো প্রোডাক্ট রাখা যাবে না। আমরা দণ্ডবিধি 1860-এর 188 ধারায় এবং অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন 2003-এর 17 ধারায় আমরা তাদেরকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি। দেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়লেও 1 দশক ধরে থমকে আছে দ্বিপাক্ষিক বাণিজ্য। বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও কিছু সমস্যায় পড়ছেন দেশটির ব্যবসায়ীরা। HSBC ব্যাংক আয়োজিত অনলাইন আলোচনায় এসব কথা জানান ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিদেশি ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। পোশাকসহ বিভিন্ন খাতে বাংলাদেশে ব্যবসা করছে 200 দক্ষিণ কোরিয়ান কোম্পানি। 10 বছর আগে বাংলাদেশে দেশটির বিনিয়োগ ছিল $34 কোটি, বর্তমানে যায় $117 কোটি। মোট বিনিয়োগের 74 ভাগই পোশাক খাতে। বিনিয়োগ বাড়লেও দ্বিপাক্ষিক বাণিজ্য তেমন বাড়েনি। 1 দশক ধরে থমকে আছে একই জায়গায়। দূতাবাসের হিসাবে বর্তমানে দুদেশের মধ্যে $160 কোটি পণ্য বেচা কেনা হয়। দেশটির রাষ্ট্রদূত বলেন, বিদ্যমান কোম্পানিগুলো ব্যবসার ভালো পরিবেশ পেলে এদেশে আসতে উৎসাহিত হবে নতুন নতুন কোম্পানি। একইভাবে দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিরও সুযোগ দেখছেন রাষ্ট্রদূত। আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $160 কোটি। 10 বছর ধরে এটা একই অবস্থানে আছে। এই সময়ে কোরিয়ায় বাংলাদেশের রপ্তানি বেড়েছে, অন্যদিকে বাংলাদেশে কোরিয়ার রপ্তানি কমেছে। আলোচনায় কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি করার প্রস্তাব দেয়া হয়েছে। আমরা দক্ষিণ কোরিয়ার সাথে FTA করতে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছি। বাণিজ্য মন্ত্রণালয় একটি যৌথ সমীক্ষা করতে রাজি হয়েছে। কোরিয়ান ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান, বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নীতিমালা সংস্কার করছে সরকার। পাশাপাশি নীতির ধারাবাহিকতা রক্ষায়ও পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। বিশ্ব পরিস্থিতির সঙ্গে মিল রেখে এই আইন সংশোধনের চেষ্টা চলছে। সালমান এফ রহমান বলেন, দক্ষ মানব সম্পদ উন্নয়ন ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার। কৃষি সহ কিছু খাতে এর সফলতা মিলেছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 12 থেকে 15 বছরের শিশুদের উপর 100% কার্যকর ফাইজার বায়োএনটেকের করোনার টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের পর এক বিবৃতিতে এই দাবি করেছে প্রতিষ্ঠান দুটি। আগামী বছর স্কুল শুরুর আগে এই বয়সী শিশুদের টিকা প্রয়োগ শুরু করা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন ফাইজারের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা। এজন্য যুক্তরাষ্ট্রের ড্রাগস অ্যান্ড ফুড অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই টিকা জরুরি প্রয়োগের অনুমোদন নেয়ার পরিকল্পনা করছে ফাইজার। বিবৃতিতে জানানো হয়, ট্রায়ালে 2260 শিশুর ওপর পরীক্ষা করে দেখা গেছে এই টিকা করোনা প্রতিরোধে 100% কার্যকর। সবশেষ 6 মাস বয়সী শিশুদের ওপর এই করোনার টিকা পরীক্ষা চালাবে ফাইজার বায়োএনটেক। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের টিকা পরীক্ষার ক্ষেত্রে শিশুদের অন্তর্ভুক্ত করার প্রথম ঘটনা এটি। ইতালিতে কোভিড আক্রান্তদের শনাক্ত করতে নেওয়া হয়েছে ভিন্ন এক উদ্যোগ। কুকুরদের দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ, যেখানে কুকুরদের শেখানো হচ্ছে ঘ্রাণ নেয়ার মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা। এই প্রকল্পের উদ্যোগ নিয়েছে ইতালির ইতালপোল কোম্পানি। কুকুর এমন একটি প্রাণী যার ঘ্রাণ নেয়ার ক্ষমতা মানুষের চেয়ে 10,000 গুণ বেশি। এরা মানুষের তুলনায় 5 মিলিয়নের বেশি ইন্দ্রিয় গ্রহণ করতে পারে। এ কারণে কুকুর দিয়ে করানো হয় মাদক, মৃত ব্যক্তি, বিস্ফোরক অনুসন্ধানের মতো কাজ। এবার ইতালির ইতালপোল কোম্পানি শুরু করেছে কুকুরদের বিশেষ প্রশিক্ষণ দেয়া। মূলত ঘ্রাণ শক্তি কাজে লাগিয়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করাই এ প্রকল্পের উদ্দেশ্য।
আমরা প্রশিক্ষিত এই কুকুরগুলোকে বিমানবন্দর, স্টেশন এবং যেখানে মানুষের বেশি ভিড় সেখানে নিয়ে করোনা আক্রান্ত ব্যক্তি খুঁজে বের করার কাজে ব্যবহার করব। এ প্রকল্পে জার্মান শেফার্ড, ডাচ এবং বেলজিয়ান শেফার্ড জাতের 3 ধরনের কুকুরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত কুকুরগুলো প্রথমে শনাক্ত করবে আক্রান্ত ব্যক্তিকে, তারপর সে ব্যক্তির ভাইরাস পরীক্ষার জন্য বাছাই করবে প্রশিক্ষকরা। প্রশিক্ষকেরা আমাদের বলেছেন এই কুকুরগুলোকে ট্রেনিং দিতে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। প্রশিক্ষণের পর তাদের কিছুদিন জনসমাগমপূর্ণ এলাকায় সময় কাটাতে হবে, কারণ একটি ঘরের মধ্যে থেকে প্রশিক্ষিত হওয়া এবং বাইরের পরিবেশে এসে সেই প্রশিক্ষণে প্রয়োগ করার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এর আগে 2020 সালের জুনে ফরাসি কয়েকজন গবেষক প্রমাণ করেন কুকুর ঘামের মাধ্যমে কোভিড আক্রান্তদের শনাক্ত করতে পারবে। এছাড়াও জার্মানির হ্যানভার বিশ্ববিদ্যালয়ের পশু বিশেষজ্ঞরা একদল কুকুরকে প্রশিক্ষণ দেন মানুষের লালা থেকে ভাইরাস শনাক্ত করার জন্য। জার্মানির সেই গবেষণার ফলাফল 94% কার্যকর বলে জানান গবেষকরা। উমন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।